আজকে করবো প্লিওট্রপি। ওকে, প্লিওট্রপি জিনের এমন একটা ক্যাপাবিলিটি বা ক্ষমতা বা এমন একটা ইনসিডেন্ট যেখানে জিন অ্যাট এ টাইম মোর দ্যান ওয়ান ক্যারেক্টারকে রেগুলেট করছে। ওকে, অ্যাট এ টাইম মোর দ্যান ওয়ান ক্যারেক্টারকে রেগুলেট করছে। সো জিন নাম্বার একটা, ওয়ান জিন। জিন হচ্ছে একটা, কিন্তু কটা ক্যারেক্টারকে রেগুলেট করবে? মোর দ্যান ওয়ান, বা লিখতে পারি মাল্টিপল ক্যারেক্টার। one gene regulating more than one character or multiple characters. Okay, এর আগে আমরা এরকম আরও দুটো ঘটনা পড়েছি। ফার্স্ট, মেন্ডেল যখন শুরু করি সেখানে কি করেছিলাম, যে মেন্ডেল বলেছিলেন একটা জিনের দ্বারা একটা ক্যারেক্টার রেগুলেট হয়। আমরা দেখেছিলাম যে আমরা যখন টি জিন নিচ্ছিলাম সেখানে সে একটাই ক্যারেক্টারকে রেগুলেট করছিল, সেটা ছিল পি প্ল্যান্টের হাইট। ওকে, পি প্ল্যান্টের শুধু হাইট ক্যারেক্টারটাকে রেগুলেট করছিল এই জিনটা। এর আগে আমরা একটা ঘটনা পড়েছি যেখানে আমরা হিউম্যান স্কিন কালারের এক্সাম্পল নিয়ে পড়েছিলাম, যে হিউম্যান স্কিন কালার কী করে রেগুলেট হয় বা নিয়ন্ত্রিত হয়। সেখানে আমরা তিনটে জিনের কথা বলেছিলাম, এবিসি এই তিনটে জিন মিলে একটা ক্যারেক্টারকে রেগুলেট করছিল। সেই ক্যারেক্টারটা কী ছিল? হিউম্যান স্কিন কালার ছিল, বা আমরা হিউম্যান ইন্টেলিজেন্সের কথা বলেছিলাম। ক্লিয়ার? কিন্তু এখানে কী ছিল? অনেকগুলো জিন, কিন্তু ক্যারেক্টার কটা ছিল? একটা, ওয়ান ক্যারেক্টার। ওকে, এখানে একটা জিন মাল্টিপল ক্যারেক্টার, এখানে মাল্টিপল জিন ওয়ান ক্যারেক্টার। ওকে, এটা আমাদের কী ছিল? পলিজেনিক ইনহেরিটেন্স, যেখানে মোর দ্যান ওয়ান জিন ইনভলভ হবে একটা ক্যারেক্টারের রেগুলেশনের জন্য। ক্লিয়ার? আর এখানে কি হচ্ছে, প্লিওট্রপির ক্ষেত্রে একটা জিন ইনভলভ, কিন্তু ক্যারেক্টার কতগুলো রেগুলেট করছে? মোর দ্যান ওয়ান, বা বলছি মাল্টিপল ক্যারেক্টার্সকে রেগুলেট করছে। তো প্লিওট্রপি ইজ এ ইনসিডেন্ট, বা প্লিওট্রপি ইজ দ্য অ্যাবিলিটি অফ এ পার্টিকুলার জিন, ওকে, যে মাল্টিপল ক্যারেক্টারকে রেগুলেট করতে পারে অ্যাট এ টাইম, মানে সাইমালটেনিয়াসলি মোর দ্যান ওয়ান ক্যারেক্টারকে রেগুলেট করবে একটা জিন। এই ঘটনাটাকে বলবো প্লিওট্রপি। আর যে স্পেসিফিক জিনটা এই ঘটনাটা করবে বা এই ঘটনাটা দেখাবে বা ক্যারেক্টারগুলোকে রেগুলেট করবে, তাকে কি বলবো? প্লিওট্রপিক জিন। ওকে, প্লিওট্রপি হচ্ছে সেই অ্যাবিলিটিটা, সেই ঘটনাটা, সেই ইনসিডেন্টটা, যে জিনটা এই ঘটনাটা ঘটাচ্ছে তাকে বলবো প্লিওট্রপিক জিন। শুধু টার্ম প্লিওট্রপি এন্ড প্লিওট্রপিক জিন। এবার এই ঘটনাটা ঘটছে কেন? এই জিনটা এভাবে কাজ করছেই বা কেন? আর কী করে একটা জিন মোর দ্যান ওয়ান ক্যারেক্টারের উপর তার ইনফ্লুয়েন্সটা দেখাচ্ছে? এটা কিভাবে সম্ভব? এটা তখনই সম্ভব যখন দুটো ইন্টার রিলেটেড মেটাবলিক পাথওয়েকে একটা জিনই রেগুলেট করছে। ওকে, এমন একটা মেটাবলিক পাথওয়ে, যে মেটাবলিক পাথওয়ে দুটো ইন্টার রিলেটেড, এবং সেই ইন্টার রিলেটেড মেটাবলিক পাথওয়েকে একটাই জিন রেগুলেট করছে। ওকে, সেক্ষেত্রে কী হতে পারে, যে একটা জিন যেহেতু দুটো মেটাবলিক পাথওয়েকে রেগুলেট করছে, তাই দুটো মেটাবলিক পাথওয়ের যে দুটো আউটকাম, সেই দুটো আউটকামেই বা যে সেই দুটো ফিনোটাইপিক ক্যারেক্টারই এই জিনটার এফেক্ট থাকে। ক্লিয়ার? এবার এখানে একটা কথা আছে, যে দুটো ক্যারেক্টারই কি এই জিনটার সমান এফেক্ট থাকবে? ওকে, না, বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না, এবং সেটা হয় না বলে দুটো কথা আছে। মেজর এফেক্ট এবং সেকেন্ডারি এফেক্ট। মেজর এফেক্ট বা মেজর এফেক্ট অ্যান্ড সেকেন্ডারি এফেক্ট, বা এটাকে অনেক সময় আমরা মাইনর এফেক্টও বলে থাকি। এই ইন্টার রিলেটেড মেটাবলিক পাথওয়ে দুটোতে যে দুটোতে এর ভূমিকা আছে, সেটাতে যে মেটাবলিক পাথওয়েতে বা যে ফিনোটাইপিক এক্সপ্রেশনে এর ভূমিকা বেশি দেখাচ্ছে, সেই এফেক্টটাকে ওই নির্দিষ্ট ক্ষেত্রে কি বলবো? মেজর এফেক্ট, সেই জিনটার মেজর এফেক্ট। আর আরেকটা যে ক্যারেক্টার যার উপর অতটা প্রভাবশালী নয়, বা ক্যারেক্টারটাকে অতটা ভালোভাবে রেগুলেট করছে না, বা কম রেগুলেশন আছে তার উপরে, তখন তাকে বলবো সেকেন্ডারি এফেক্ট। তো প্লিওট্রপির ক্ষেত্রে মোর দ্যান ওয়ান এফেক্ট দেখাচ্ছে, যার উপর বেশি এফেক্ট দেখাবে বা যার নিয়ন্ত্রণের এর বেশি ভূমিকা থাকবে, সেটা হবে মেজর এফেক্ট। যেখানে কম ভূমিকা থাকবে তাকে বলবো সেকেন্ডারি এফেক্ট বা মাইনর এফেক্ট। আমরা এটা বুঝতে পারবো যখন অনেকগুলো এক্সাম্পলস করবো, সেখানে পাবো যে কোন কোন ক্ষেত্রগুলোকে আমরা মেজর এফেক্টস বলছি আর কোনগুলোকে মাইনর এফেক্টস বলছি। ওকে, তো প্লিওট্রপিক জিন সাইমালটেনিয়াসলি রেগুলেট করে, কিন্তু দুটো ক্যারেক্টারের উপরই এই সমান প্রভাব থাকবে বা সমান ইনফ্লুয়েন্স থাকবে সেটা নয়।
কারোর উপর বেশি থাকতে পারে, যার উপর বেশি থাকে মেজর এফেক্টের আন্ডারে ফেলবো, যার উপর কম থাকে সেকেন্ডারি এফেক্ট বা মাইনর এফেক্টের আন্ডারে ফেলবো। ওকে, নেক্সট দেখবো যে আমরা নর্মাল আমাদের সারাউন্ডিংয়ে কোন কোন জিনিসে এই প্লিওট্রপিক ঘটনাটা দেখতে পাই, কোন কোন ক্যারেক্টার বা কোন কোন অর্গানিজমের কোন কোন ক্যারেক্টারগুলো প্লিওট্রপিক মাধ্যমে ক্যারেক্টারাইজ হয়। ওকে, দেখো প্লিওট্রপি কোথাও কোথায় দেখা যায়। ফার্স্ট হচ্ছে পি প্লান্ট, একটা লিখেছি, ক্লিয়ার। আরেকটা দেখা যায় ড্রসোফিলা, এই দুটো প্রথমে দেখি। পি প্লান্টের ক্ষেত্রে কি হয় যে যে জিনটা পি প্লান্টের ফ্লাওয়ার কালারকে রেগুলেট করে, অর্থাৎ ফ্লাওয়ার কালারের ওপর এর মেজর এফেক্ট আছে, কিন্তু এটাও করে আবার পি এর আরও অনেক ক্যারেক্টারকেও ইনফ্লুয়েন্স করে দেয় সেই স্পেসিফিক জিনটা। সেই ক্যারেক্টারগুলো কী কী? কালার অফ সিড কোড, প্রেজেন্স অফ রেড স্পটস ইন লিফ অ্যাক্সিস। ওকে, কালার অফ সিড কোড, আর presence of red spots in leaf axis. তিনটে ক্যারেক্টার এখানে লেখা আছে, ফ্লাওয়ার কালার, কালার অফ সিড কোড, প্রেজেন্স অফ লিফ স্পটস ইন লিফ অ্যাক্সেস। ওকে, লিফ স্পটস তো হবে না, রেড স্পটস। তোমরা দেখো ফ্লাওয়ার কালারকে নর্মালি একটা জিন রেগুলেট করে, তাহলে সেই জিনটার এটা হচ্ছে মেজর এফেক্ট, এর সাথে এই দুটো ক্যারেক্টারকেও তার নিয়ন্ত্রণে রাখে, তাহলে এরা হচ্ছে মাইনর এফেক্ট, এটা হচ্ছে মেজর এফেক্ট। ক্লিয়ার? এরকম পি প্লান্টে দেখা যায়, এরকম ড্রসোফিলাতে দেখা যায়, এরকম কটন প্লান্টে দেখা যায়। কটন প্ল্যান্টের ক্ষেত্রে কোনটা মেজর কোনটা মাইনর, এটা ওই যে পিপিটিটা পাঠিয়েছি ওখানে লেখা আছে, এগুলোও লেখা আছে, পি প্ল্যান্ট, ড্রসোফিলা, কটন প্ল্যান্ট। ওকে, এগুলো আমরা জাস্ট অ্যাজ এ এক্সাম্পল বলবো। আমরা হিউম্যানের ক্ষেত্রে যেগুলো প্লিওট্রপিক এর মাধ্যমে ঘটে সেগুলো আমরা ডিটেলসে বলবো। ওকে, তো পি আছে, ড্রসোফিলা আছে, কটন প্ল্যান্ট আছে, হিউম্যান আছে, এটাতে আমরা স্পেশাল এমফাসিস দেবো। ওকে, হিউম্যানের ক্ষেত্রে কোন কোন ঘটনাগুলো প্লিওট্রপিক এর আন্ডারে পড়ে। ফার্স্ট হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। ওকে, সিকল সেল অ্যানিমিয়া যে নিয়ন্ত্রণ পদ্ধতি, সেখানে দেখব যে একটা তার মেজর এফেক্ট আছে জিনটা, এবং এটা করতে গিয়ে তার আরও কিছু সাবসিডিয়াল মাইনর এফেক্ট বা সেকেন্ডারি এফেক্টস আছে। তো ফার্স্ট হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, যেটা হচ্ছে ফিনাইল কিটোনুরিয়া। सिकल सेल एनीमिया, phenylketonuria, cystic fibrosis, नेक्स्ट হচ্ছে কার্টাজেনাস সিনড্রোম। সিকল সেল অ্যানিমিয়া, ফিনাইলকেটোনুরিয়া, সিস্টিক ফাইব্রোসিস আর কার্টাজেনাস সিনড্রোম। এটার সাথে পরিচিত, এটার সাথেও পরিচিত, এটার সাথেও পরিচিত, হয় পরিচিত নয় বইয়ে পাবে। ঠিক আছে, এইটা হয়তো বইয়ে পাবে না, এটা বইয়ে পাবে না, কিন্তু কোনো সিনেমায় পেয়ে থাকতে পারে। এটা কেন সিনেমার কথা এলো এটার সম্পর্কে যখন এক্সপ্লেন করবো এটা, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা মেনলি এর আন্ডারে এই ডিজিজগুলোকে পড়বো, সিকল সেল অ্যানিমিয়া, ফিনাইলকেটোনুরিয়া, সিস্টিক ফাইব্রোসিস, কার্টাজেনাস সিনড্রোম। ফার্স্ট হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, প্লিওট্রপির আন্ডারে সিকল সেল অ্যানিমিয়া।
সিকেল সেল অ্যানিমিয়া ডিজিজটার নাম। এবার এই ডিজিজটা কেন হয় বা কখন হয়? ডিজিজটা মেনলি কাকে এফেক্ট করে? হিমোগ্লোবিন অ্যান্ড আরবিসি, হিমোগ্লোবিনকে এবং আরবিসিকে। আরবিসির শেপটা কিরকম হয়? বাইকনকেভ, ওকে। এবং এর ভেতরে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনটা তৈরি হয় কি দিয়ে? দুটো আলফা পলিপেপটাইড আর দুটো বিটা পলিপেপটাইড, এই চারটে পলিপেপটাইড চেন দিয়ে, সেই জন্য এটাকে বলা হয় টেট্রামেরিক প্রোটিন বা টেট্রামেরিক স্ট্রাকচার, বায়োমলিকিউলসে পড়েছে। তো এটা হচ্ছে আরবিসি নর্মাল শেপ এবং এটা হচ্ছে আরবিসির হিমোগ্লোবিনের নর্মাল কম্পোজিশন। কিন্তু এই ডিজিজটা হলে কি হয়? এর শেপটা পাল্টে গিয়ে কীরকম হয়ে যায়? সিকেল শেপ বা কাস্তে আকৃতি। ক্লিয়ার? তাহলে সিকেল কথাটার মানে ক্লিয়ার? এবং এটা হলে অ্যানিমিয়া হয়। অ্যানিমিয়া বলতে রক্তে বা নির্দিষ্ট কিছু স্পেসিফিক অর্গানসে বা বডির ডিফারেন্ট অর্গানসে আরবিসির ঘাটতি বা হিমোগ্লোবিনের ঘাটতি। তার যতটা রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ রক্ত দরকার ততটা সে পাচ্ছে না, বা বডিতে যতটা অ্যামাউন্ট অফ রক্ত থাকার কথা সেটা একজন ইন্ডিভিজুয়ালের মধ্যে নেই, তখন আমরা তাকে অ্যানিমিক পেশেন্ট বা অ্যানিমিয়া আছে তার বডিতে, সেটা বলে থাকি। তো ফার্স্ট আরবিসির শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লিয়ার? এবং এই শেপ চেঞ্জ কার হচ্ছে? আরবিসি। এটা কেন হচ্ছে? হিমোগ্লোবিনের এই চেনগুলোর অ্যাবনর্মালিটির জন্য, সবার নয়, কোনো একটা স্পেসিফিক জায়গায়, সেটা দেখবো কোন স্পেসিফিক জায়গায়। দেখো, হিমোগ্লোবিনের কম্পোজিশনাল চেঞ্জ হচ্ছে এবং তার জন্য আরবিসির শেপ চেঞ্জ হচ্ছে। হিমোগ্লোবিনের কম্পোজিশনের চেন একটা মেজর এফেক্ট, তার আরেকটা এফেক্ট কার উপর এসে পড়ছে? আরবিসির উপর। তো নর্মালি আমরা বলে দিতে পারি যে হিমোগ্লোবিনের এফেক্টটা মেজর এফেক্ট, আরবিসির উপর যে এফেক্টটা পড়ছে সেটা তার মাইনর এফেক্ট বা সেকেন্ডারি এফেক্ট। কিন্তু সেকেন্ডারি এফেক্ট তার এটা ছাড়াও অনেক আছে, সেগুলো দেখবো। তো ফার্স্ট দেখবো যে সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে কী করে। এতে ইনভলভ আছে কে? বিটা চেন। আলফার কোনো ভূমিকা নেই, বিটার ভূমিকা আছে। তো সেটা কীরকম দেখবো? বিটাটা কি বলছি বা আলফাটা কি বলছি? পলিপেপটাইড। পলিপেপটাইড কাকে বলে? যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, লিঙ্ক থাকে কিসের দ্বারা? পেপটাইড বন্ড দ্বারা। এটাকে আমরা বলবো একটা, অনেকগুলো পেপটাইড বন্ড আছে, অ্যামাইনো অ্যাসিডস আছে, এটাকে বলবো একটা পলিপেপটাইড চেন। তাহলে আলফা এরকম একটা পলিপেপটাইড চেন, বিটা এরকম একটা পলিপেপটাইড চেন। এবার বিটা চেনে এটা 1 2 3 4 5, এটা হচ্ছে বিটা চেনের 6 নম্বর অ্যামাইনো অ্যাসিড। ওকে। এবার এই অ্যামাইনো অ্যাসিডগুলো কীভাবে কোডেড হয়? আমাদের এমআরএনএতে যে জেনেটিক কোড থাকে সেই অনুযায়ী এখানের অ্যামাইনো অ্যাসিডটা কী হবে এটা ঠিক হয়। তো নর্মালি নর্মাল শেপ যে আরবিসিগুলো আছে সেখানে 6 নম্বরের বিটাতে কী থাকে? জিএজি এমআরএনএ। এবং এই জিএজি কোডনটা কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে? গ্লুটামিক অ্যাসিড। ওকে, এগুলো ডিটেলসে পিপিটিটায় লেখা আছে। কিন্তু যখন এর শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা অ্যাবনর্মালিটিটা হচ্ছে, তখন এখানে একটা মিউটেশন ঘটে যায়। কীরকম? এই জিএজিটা হয়ে যায় কি? জিইউজি। এবং যেটার দরুন এটার গ্লুটামিক অ্যাসিড থাকে না, এটা হয়ে যায় ভ্যালিন। ওকে, তাহলে এতক্ষণ যে ঘটনা যে আরবিসিটা সিকেল সেট হয়ে গেল, সেটা যদি মলিকিউলার লেভেলে এসে দেখি সেটা কেন হলো? হিমোগ্লোবিনের যে 4টে পলিপেপটাইড চেন, তার মধ্যে একটা বিটা চেনের 6 নম্বর অ্যামাইনো অ্যাসিডে যে জেনেটিক কোডটা ছিল জিএজি, যেটা এতক্ষণ পর্যন্ত গ্লুটামিক অ্যাসিডকে কোড করছিল এবং যেটা হওয়ার দরুন আরবিসির নর্মাল সেটটা থাকে, সেটা যখন জিএজি থেকে জিইউজিতে কনভার্ট হয়ে গেল, যেটার দরুন গ্লুটামিক অ্যাসিডটা ভ্যালিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে লাগলো, যার দরুন আরবিসির যে শেপটা দেখছিলাম এরকম, সেই শেপটা চেঞ্জ হয়ে কী হয়ে গেল? ঠিক আছে, এবার দেখো, এই শেপ আর এই শেপ, এই দুটো শেপের আরবিসি যখন ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যাবে, তখন কিন্তু এটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি আসবে। কারণ কি? এটা সিকেল শেপ, এটা ক্লট করে যাবে, সেটা আটকে যাবে। ক্লট অত কমপ্লেক্সিটিতে যেতে হবে না, আটকে যাবে। টিউবের মাধ্যমে যখন যাবে তখন এটা আটকে যাওয়ার সম্ভাবনা বেশি। সেটাই যদি হয়,
আটকে যাওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে আমার মনে করো এখানে আছে ধরো কিডনিতে আমার 2 লিটার রক্তের দরকার ছিল, কিন্তু দেখছি এটা ক্লট করে যাওয়ার ফলে 2 লিটার রক্ত এখান পর্যন্ত আসতে পারছে, 1 লিটার আসছে, 1.5 লিটার আসছে, তাহলে এই অর্গানটা অক্সিজেনের অভাবে ভুগবে, প্লাস আরবিসির অভাবে ভুগবে, হিমোগ্লোবিনের অভাবে ভুগবে। দেখো সেকেন্ডারি এফেক্ট, এই সেটটা চেঞ্জ হলো, এটা প্রাইমারি এফেক্ট, এটা গিয়ে পরে ব্লাড ভেসেলকে ক্লট করে দিল, এবং এটা হওয়ার ফলে ডিফারেন্ট অর্গানস, নট অনলি কিডনি, ব্রেন, হার্ট, সবাই তার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ব্লাডটা পাবেন। এটা হচ্ছে সেকেন্ডারি এফেক্ট। ওকে, তার মানে সেকেন্ডারি এফেক্টসগুলো কী কী? এরিথ্রোসাইট ক্যান নট পাস থ্রু ন্যারো ক্যাপিলারিজ, এই এরিথ্রোসাইটটা এই ন্যারো ক্যাপিলারি দিয়ে পাস করতে পারবে না, সেকেন্ডারি এফেক্ট। ওকে, দে হ্যাভ এ টেন্ডেন্সি টু ক্লট, এখানে ক্লট করে যাওয়ার বা জমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, তার ফলে কি দেখা যাবে? রক্তের প্রাচুর্যতা কমবে, যার ফলে অ্যানিমিয়া হবে। রিডিউস ব্লাড সার্কুলেশন, ব্লাড সার্কুলেশনটা যতটা ফাস্ট হওয়ার কথা ছিল, যতটা এরিয়া জুড়ে হওয়ার কথা ছিল, সেটা হবে না। ওকে, স্প্লিন অ্যান্ড ব্রেন গেট ড্যামেজড, স্প্লিন এবং ব্রেনের এফেক্ট করবে খুব বেশি। ওকে, টিস্যুস আর ডেপ্রাইভড অফ অক্সিজেন, মেন কথা এটা, যে টিস্যু, যে অর্গানগুলোর যতটা অ্যামাউন্ট অফ অক্সিজেনের দরকার ছিল, সেই অ্যামাউন্ট অফ অক্সিজেন আরবিসি বা হিমোগ্লোবিন তাকে প্রোভাইড করতে পারবে না, ডিউ টু দিস কমপ্লেক্সিটি। ওকে, তো সিকেল সেল অ্যানিমিয়া কেন হলো এবং এটা হওয়ার ফলে কী কী হলো এটা বুঝলে, এবং এটা ডিটেলসে লেখা আছে পিপিটিতে। নেক্সট ডিজিজ দেখবো, ফিনাইলকেটোনুরিয়া। ওকে, এটা মুছে দিচ্ছি পুরোটাই। এবং অদ্ভুত নাম কেন ফিনাইলকেটোনুরিয়া? কারণ এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমের ডিসঅর্ডার। একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের যে মেটাবলিজম প্রসেস, যেভাবে তার মেটাবলিজম বডিতে হওয়ার কথা সেভাবে হচ্ছে না, নর্মালি হচ্ছে, সেখানে যে কমপ্লেক্সিটিটা ফর্ম হচ্ছে সেটাকে বলছি ফিনাইলকেটোনুরিয়া। তো সেই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডটার নাম কি? ফিনাইল অ্যালানিন। ওকে, ক্লিয়ার? ফিনাইল অ্যালানিন, এই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডটার মেটাবলিজম ডিসঅর্ডার হচ্ছে ফিনাইলকেটোনুরিয়া। এটা কি? একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ। অটোজোমাল রিসেসিভ ডিজিজ বলতে এই ডিজিজ সম্পর্কে আমরা পড়বো, মেন্ডেলের ডিফারেন্ট ডিজিজের কনসেপ্ট, অটোজোমাল রিসেসিভ, অটোজোমাল ডমিনেন্ট, সেক্স লিঙ্ক রিসেসিভ, সেক্স লিঙ্ক ডমিনেন্ট। এখনকার জন্য জেনে রাখো, অটোজোমাল রিসেসিভ বলতে, অটোজোমাল বলতে এই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডটা মেটাবলিজমের জন্য যে জিনটা দায়ী, সেটা তোমার এই 22 জোড়া ক্রোমোজোমের মধ্যে থাকে, কোনো সেক্স ক্রোমোজোমে থাকে না, তাই বলছি অটোজোমাল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে রিসেসিভ। ওকে, তো রিসেসিভ বলতে কী বোঝায়? আমরা পড়েছিলাম ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, এটা হচ্ছে রিসেসিভ। তার মানে এই অটোজোমাল ক্রোমোজোমে যে জিনটা আছে, সেই জিনটা এই কন্ডিশনে থাকলে রোগটা হয় না, এই কন্ডিশনে থাকলে রোগটা হয় না, কিন্তু এই কন্ডিশনে থাকলেই তবেই রোগটা হয়, তাই এটা বলছি অটোজোমাল রিসেসিভ ডিজিজ। অর্থাৎ এই ডিজিজটা তখনই প্রকাশ পায় যখন বাই অ্যামাইনো অ্যাসিডের মেটাবলিজমটা তখনই অ্যাবনর্মাল হয় যখন একে নিয়ন্ত্রণকারী জিনটা রিসেসিভ ফর্মে হোমোলোগাস ক্রোমোজোমে থাকে। ওকে, তাই এই ডিজিজটাকে বলছি অটোজোমাল রিসেসিভ ডিজিজ। এখানে একটা প্রশ্ন আছে, তাহলে এই অটোজোমাল ক্রোমোজোম কোনটা, কোন ক্রোমোজোমে এই নির্দিষ্ট জিনটা আছে? এটা আছে 12 নম্বর ক্রোমোজোমে, ক্রোমোজোম নম্বর 12। এবার কী ঘটনা ঘটে, নর্মালি কী ঘটে? ফিনাইল অ্যালানিন কনভার্ট হয় কিছু,
টাইরোসিন। এর জন্য একটা আমার এনজাইম লাগে, সেই এনজাইমটার নাম কি? ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। আমরা জানি কি জিনের কাজ কি, জিন কি প্রডিউস করে? এনজাইম। আলটিমেটলি এনজাইম প্রডিউস করে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের মাধ্যমে, এবং সেই এনজাইম নির্দিষ্ট একটা মেটাবলিক প্রসেসকে বডিতে রেগুলেট করে। তো এখানে এই 12 নম্বর ক্রোমোজোমের ওই নির্দিষ্ট জিনটা এই প্রসেসটাকে রেগুলেট করে। কিভাবে? এই এনজাইমটাকে প্রডিউস করে, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। তো নর্মালি ফিনাইল অ্যালানিন আমাদের বডিতে এই এনজাইমটার মাধ্যমে টাইরোসিনে কনভার্ট হয়। পরবর্তীকালে দেখবো যে টাইরোসিন আমাদের মেলানিন প্রোডাকশনে হেল্প করে। আমাদের বডিতে যে মেলানিনটা প্রডিউস হয় তার জন্য টাইরোসিন এটা দায়ী। এখানে টাইরোসিন যদি অফ হয়ে যায় তাহলে টাইরোসিন প্রোডাকশনটাও অফ হয়ে যাবে, তাহলে মেলানিন প্রোডাকশনেও এর প্রভাব পড়বে। এখনই বুঝতে পারছো যে এটার একটা প্রাইমারি তো এফেক্ট থাকবেই, যে বডিতে ফিনাইল অ্যালানিনের মাত্রা বেড়ে যেতে থাকবে, তার কিছু এফেক্ট থাকবে, এবং এর সাথে এটাও হবে যে যেহেতু টাইরোসিন হচ্ছে না তাই মেলানিন প্রোডাকশনেও এর প্রভাব পড়বে, এটা সেকেন্ডারি এফেক্টের আন্ডারে পড়ে যাবে। এখানে কি হবে? ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এই এনজাইমটা অফ হয়ে যাবে, যার ফলে এর প্রোডাকশনটা, এটাই হচ্ছে এই ডিজিজটার অ্যাবনর্মালিটি। তাই যদি হয় তাহলে এর মেটাবলিজম হবে না, তাহলে নর্মালি এর অ্যামাউন্ট বডিতে বাড়তে থাকবে, হাই হতে থাকবে। মানে আমাদের বডি প্লাজমাতে বা বডি ফ্লুইডে ফিনাইল অ্যালানিনের যে মাত্রায় থাকার কথা তার চেয়ে এর অ্যামাউন্ট বেড়ে যাবে। তো এর ফলে কি হবে? প্রথম কথা, ফিনাইল অ্যালানিনের মাত্রা বডিতে নর্মালের থেকে বেড়ে যায়। ক্লিয়ার? তো এগুলোর ক্ষেত্রে কি হয়, যেহেতু এটা জেনেটিক ডিজিজ, তাই বেবি জন্মানোর প্রথম থেকেই এই ডিজিজটা তার মধ্যে আছে। তো বেবিটা যেটা এই ডিজিজযুক্ত বেবি যদি নর্মালি জন্মায় তাহলে এটা প্রথমে ও নর্মাল থাকবে, কিন্তু কিছুদিন পর যেহেতু ফিনাইল অ্যালানিন মেটাবলিজম হচ্ছে না, এর বডি প্লাজমাতে ফিনাইল অ্যালানিন লেভেলটা বাড়তে হবে। ওকে, প্লাজমাতে ফিনাইল অ্যালানিন বাড়বে, এবং যখন এগুলো বাড়বে তখন এ তার সিমটমসগুলো দেখাবে বা ডিসঅর্ডারের সিমটমসগুলো দেখাবে। সেই সিমটমগুলো কীরকম? ওকে, যে এর ব্রেন ডেভেলপমেন্টের ক্ষতি হবে, ব্রেন ডেভেলপমেন্টকে এফেক্ট করবে। ব্রেন ডেভেলপমেন্টকে এফেক্ট করা মানে একটা নর্মাল জিনিস চলে আসবে, সেটা হচ্ছে মেন্টাল রিটার্ডেশন। নর্মাল একটা জিনিস চলে আসবে, মেন্টাল রিটার্ডেশন, যেটাকে আমরা খেপা বলি। আর এই ডিজিজটাকে যদি ঠিকঠাক ট্রিট না করা হয় তাহলে একটা মানে নির্দিষ্ট সময়ের পরে সেই বেবিগুলো কেউ হয়তো ঠিকঠাক কথা বলতে পারবে না, কেউ হয়তো ঠিকঠাক হাঁটতে পারবে না, এই কমপ্লেক্সিটিসগুলো দেখা যাবে। তো এখানে একটা কথা আছে যে এত কমপ্লেক্সিটি থাকা সত্ত্বেও নেচার কেন এই ডিজিজগুলোকে সাস্টেন করাচ্ছে, বা ডিজিজগুলো কেন এখনও নেচারের মধ্যে আছে। তো এর একটা এক্সাম্পল দেবো, যে ফিনাইল কিটোনুরিয়া হলে ফিমেলদের কিছু অ্যাডভান্টেজ পায়। ফিমেল যদি কোনো একটা ফিমেল বেবির ফিনাইল কিটোনুরিয়া আছে একদম ইনবর্ন, সে ঠিকঠাক ট্রিট করেছে সেটাকে, এবং সে একটা রিপ্রোডাক্টিভ পিরিয়ডে গেছে এবং সে প্রেগনেন্ট হয়েছে, তার ক্ষেত্রে ফিনাইল কিটোনুরিয়া লেভেল নর্মালের চেয়ে বাড়া, এটা তাকে একটা অ্যাডভান্টেজ দেয়। সেই অ্যাডভান্টেজটা কি? ফিমেলের ক্ষেত্রে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজটা কি? ফিমেলের প্রেগনেন্সির সময় তার ভেজাইনাল ট্র্যাক্টে কিছু ফাঙ্গাস গ্রো করে, বা ওইটা থেকে অনেক রকম ইনফেকশনস হয়। যেসব মহিলাদের ক্ষেত্রে ফিনাইল কিটোনুরিয়া ডিজিজটা আছে, বা যার প্লাজমাতে নর্মাল ফিনাইল অ্যালানিনের চেয়ে তার লেভেলটা বেশি আছে, তাদের ক্ষেত্রে এই ফাঙ্গাসটা, ভেজাইনাল ট্র্যাক্টে যে ফাঙ্গাসটা তোমার গ্রো করে তাকে গ্রো করতে দেয় না। তো তার ফিনাইল কিটোনুরিয়া থাকতে পারে, কিন্তু ওই প্রেগনেন্সি পিরিয়ডে যে ফাঙ্গাসটা গ্রো করার যে এফেক্ট বা হওয়ার যে সম্ভাবনা, এটা কিন্তু ডিসকার্ড হয়ে যায় ডিউ টু ফিনাইল কিটোনুরিয়া। এরকম একটা ঘটনা যেমন আমরা সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে জানি বা পরবর্তীতে পড়ব,
যাদের ক্ষেত্রে সিকেল সেল থাকে আরবিসিটা, আফ্রিকান কিছু পিপলদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে অন্যান্যদের ম্যালেরিয়া হয় কিন্তু তাদের হয় না। এটাকে হেটেরোজাইগাস অ্যাডভান্টেজ বলা হয়। তো এখানে সেটাই ফিনাইল কিটোনুরিয়াযুক্ত ফিমেলরা এই দিয়ে অ্যাডভান্টেজিয়াস হয় এই রেসপেক্টে। তো এরকম কিছু কিছু রিজনস আছে যে জন্যে এরকম ডিজিজগুলো আজও নেচারে এক্সিস্ট করে। এটা গেল ফিনাইল কিটোনুরিয়া। নেক্সট ডিজিজ দেখবি নেক্সট ডিজিজ এই ডিজিজ কি করবো, কার্টাজেনার সিন্ড্রোম। এটা খুব ইন্টারেস্টিং ডিজিজ একটা। এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ। অর্থাৎ এই ডিজিজটা কখন দেখতে পাবো, যখন এই ডিজিজটাকে বা এই ক্যারেক্টারটাকে নিয়ন্ত্রণকারী জিনটা রিসেসিভ ফর্মে থাকে। এটার ফলে যেটা হয় সেটাকে আমরা কি বলে থাকি, বলি সাইটাস ইনভার্সাস। কথাটার মানে কি সাইটাস ইনভার্সাস? এই কথাটার মানে হচ্ছে যে আমাদের বডিতে ডিফারেন্ট অর্গানের একটা প্লেন আছে, যে এই বডির রেসপেক্ট এই অর্গানটা লেফটে থাকবে না রাইটে থাকবে, না একটু লেফটের দিকে বেঁকে থাকবে না একটু রাইটের দিকে বেঁকে থাকবে। যেমন হার্ট নর্মালি সেটা মিডল পার্টে আছে কিন্তু টিল্ট হয়ে আছে কোন দিকে, লেফটে। ওকে, তো এই ডিজিজটার ক্ষেত্রেই দেখবো, বা লাক মুভিতে যেটা দেখেছিলেন যে ওই কিছু ইন্ডিভিজুয়ালস আছে খুব রেয়ার, তাদের ক্ষেত্রে দেখা যায় কি যে হার্টটা লেফটে টিল্ট না থেকে রাইটে টিল্ট আছে। তো নর্মাল কথা হচ্ছে যে এই ডিজিজটার ক্ষেত্রে কি দেখা যায় যে কিছু অর্গান বডিতে কোনো একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তার যে বডি প্লেন সেখান থেকে অন্য দিকে থাকে বা অ্যাবনর্মাল থাকে, সেটাকে বলে সাইটাস ইনভার্সাস। তো এই ডিজিজটা বা এই অটোজোমাল রিসেসিভ ডিজিজটার এটা একটা মেন পয়েন্ট, যে এটা এই ডিজিজটা হলে এরকম ঘটনা ঘটে। সেটা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে ডিফারেন্ট অর্গানের ক্ষেত্রে ঘটতে পারে। বা এটাকে আমরা বলি কি, lateral disposition of viscera। viscera বলতে এখানে ইন্টারনাল অর্গান। এই ইন্টারনাল অর্গানগুলো ল্যাটারাল ডিসপোজিশন হয়ে যাচ্ছে, যে পজিশনে তার থাকার কথা সে সাইড ল্যাটারাল মানে পাশাপাশি ডিসপোজিশন হয়ে যাচ্ছে। অর্থাৎ হার্টটা টিল্ট থাকার কথা লেফটে, সেটা টিল্ট হয়ে যাচ্ছে রাইটে। সো ল্যাটারাল ডিসপোজিশন হচ্ছে ভিসেরা। এখানে এই ভিসেরাটা কি, হার্ট, সেটা কিডনি হতে পারে, সেটা লাংসের ক্ষেত্রেও ঘটতে পারে। এই জিনিসটাতে আর কি হয়, ব্রঙ্কিক প্যাসিস। এখানে কি ব্রঙ্কিক প্যাসিস মানে বুঝতেই পারছো এটা ট্র্যাকিয়া রিলেটেড বা রেসপিরেটরি পাইপলাইন রিলেটেড, যেখানে ব্রঙ্কিয়াল টিউবগুলো ড্যামেজ হয়ে যায় বা নর্মালের চেয়ে ওয়াইডেন্ড হয়ে যায় বা থিকেন্ড হয়ে যায়। আর আরেকটা কি হয়, সাইনোসাইটিস। সাইনোসাইটিস বলতে আমাদের যে ব্রেনে সাইনাস রিজিয়নগুলো আছে, যেখান থেকে ডিজিজ আমরা বলি সাইনাস মাইগ্রেন, ঠিক আছে। সেই সাইনোসাইটিস মানে সাইনাস রিজিয়নগুলো যে সেল লাইনিংগুলো আছে, সেই সেল লাইনিংগুলো ইনফ্লামেশন হয় সেল লাইনিংগুলো। তো দেখো তিনটে ডিজিজ, একটা হচ্ছে ল্যাটারাল ডিসপোজিশন হতে পারে, ব্রঙ্কিটাইটিস হতে পারে, বা সাইনোসাইটিস হতে পারে। তো এই ল্যাটারাল ডিসপোজিশনটা মেনলি এর প্রাইমারি এফেক্ট, তার সঙ্গে এই এফেক্টগুলো আছে অ্যাজ এ সেকেন্ডারি বা মাইনর এফেক্টস। ওকে, আরেকটা ঘটনা ঘটে যে আমাদের যে সিলিয়া ফ্লাজেল্লাগুলো আছে সেখানে একটা নির্দিষ্ট প্রোটিন পাওয়া যায়, ডাইনিন, ঠিক আছে, NEIN। এই ডাইনিন প্রোটিন দিয়ে সিলিয়া ফ্লাজেল্লা এগুলো ফর্ম হয়। তো এই ডাইনিন প্রোটিনটা ল্যাক হয়ে যায়, থাকে না বডিতে।
তো যদি কোনো মেলের এই ডিজিজটা হয় এবং তার ক্ষেত্রে যদি ডাইমিন প্রোটিনটা না থাকে, তার ক্ষেত্রে স্পার্মের ফ্লাজেল্লাটা তৈরি হয়। তার ফলে কী হয়, ফ্লাজেল্লাটা ইমমোটাইল হয়ে যায়। তো ইমমোটাইল যদি ফ্লাজেল্লা হয়, তাহলে সে যদি সেক্সুয়াল ইন্টারকোর্সের পর যে ইনসেমিনেশনটা হবে সেখান দিয়ে ফ্লাজেল্লা যেহেতু নেই, এই যে স্পার্মটা এটা মুভ করতে পারবে না টুয়ার্ডস ফ্যালোপিয়ান টিউব বা টুয়ার্ডস অ্যাম্পুল। এর ফলে কী হবে, সেই মেলটা কিন্তু স্টেরাইল হয়ে যাবে। তো দেখো, ডাইমিন প্রোটিনটা ল্যাক, এটাও একটা সেকেন্ডারি এফেক্ট, এবং এটা হওয়ার ফলে আরেকটা এফেক্ট করে যাচ্ছে যে নির্দিষ্ট মেলটা স্টেরাইল হয়ে যাচ্ছে। ওকে, এই নির্দিষ্ট মেলটা ব্রঙ্কিয়াল ইনফেকশনের জন্য সাসেপ্টেবল হয়ে যায়। অর্থাৎ ধরো তুমি আর ও আছো, তো তার ক্ষেত্রে যদি ডাইমিন প্রোটিনটা নেই বা তার যদি এই ডিজিজটা হয়েছে, তোমার হয়তো কোনো ব্রঙ্কিয়াতে এফেক্ট হলো না, কিন্তু ওর ব্রঙ্কিয়াতে এফেক্ট হবে ডিউ টু দিস রিজন। আর কী হবে, এরকম মেল এর ক্ষেত্রে 50% কেসে এরকম ঘটনা ঘটতে পারে যে তার